কে মারা পড়বে? আপনার বয়ফ্রেন্ড। মানে কেন? হৃদ মায়ার উত্তেজনার বাক্য উত্তর করল না। অযাচিত কথা বলে মাথাটা আর গরম বানাতে চাচ্ছে না হৃদ। তার যা করার সে এমনিই করে নেবে। এই মহিলাকে বলে আর লাভ নেই। বয়ফ্রেন্ড জুটিয়ে রাস্তায় দাঁড়িয়ে প্রেম করাটাও না হয় সে পরে দেখে নেবে। আপাতত এই মহিলাকে একা পেয়ে এই মুহূর্তে হাতছাড়া করবে না হৃদ। সুযোগের সদ্ব্যবহার সেও করবে। কাল রাত অবধি হৃদের মনে হয়েছিল বউ তার প্রেমে দিশেহারা হয়ে তাকে খুঁজছে, কিন্তু আজ দুপুর থেকে হৃদের মনে হচ্ছে বিষয়টা উল্টো। তার ধারণা হয়তো ভুল ছিল। বউ তাকে ভালোবেসে খুঁজছে না, বরং ডিভোর্সের আশায় তাকে চায়। আবার বলছে বয়ফ্রেন্ডকে বিয়ে করবে। এই বিষয়টা যে হৃদের কোথায় গিয়ে আঘাত করছে সেটা কাকে বোঝাবে হৃদ? হৃদ মায়ার মতিগতি বুঝতে চেয়ে আর শক্ত হলো না, বরং শান্ত আর গম্ভীর থাকলো। হুট করে বসা চেয়ারে গা এলিয়ে টেবিলের উপর থাকা ছোট কিউব বলটা হাতে নিয়ে খেলতে খেলতে প্রসঙ্গ পাল্টিয়ে মায়ার উদ্দেশ্যে বলল, আপনার স্বামীর খোঁজ দিলেন আমার লাভ, আমি কি পাবো? হৃদের নির্দ্বিধায় আবদারে থমথমে খেয়ে গেল মায়া। খানিকটা লজ্জাও পেল। আসলে তো হৃদ খান কি আর মায়াকে এমনি এমনি ফ্রিতে কাজ করে দিবে? অবশ্যই কাজের বিনিময় লাগবে। তাহলে মায়া কেন এতক্ষণ যাবত টাকা পয়সার কথা ভাবেনি? কেন মায়ার মাথায় আসেনি দুনিয়াতে ফ্রিতে কোনো কিছু হয় না টাকা ছাড়া? ভাবলেও বা কি, মায়ের কাছে তো টাকা পয়সা নেই। হৃদ যদি মায়াকে সাহায্য করতে চেয়ে মোটা অঙ্কের টাকা চায়, তাহলে মায়া কি করে দিবে? কিভাবে জোগাড় করবে এতগুলো টাকা? আমার কাছে তো এই মুহূর্তে টাকা নেই, তবে আপনি আমাকে বলুন কত দিতে হবে আপনাকে, আমি টাকা জোগাড় করে দিয়ে দিব দ্রুত। বাকির কাজ ফাঁকি। বাকি শব্দটা আমার ডিকশনারিতে নেই। যা দেওয়ার নগদে দেবেন, তারপর কাজ হবে। মায়া বেশ অসহায় বোধ করলো টাকা না থাকায়, সাথে দের অপমান হলো। কত টাকা চাই হৃদের সেটাও মায়া বুঝতে পারছে না। তবে হৃদের মতিগতি বলছে সে অনেক টাকা চাইবে মায়ার কাছ থেকে। মায়া এত টাকা জোগাড় করবে কোথা থেকে? কত চাই আপনার? আমার তো অনেক কিছুই চাই। আপনি কত দিতে পারবেন সেটা বলেন। আপনি বলুন। 2 লাখ। মায়া চমকে চোখ বড় বড় করে হৃদের দিকে তাকায়। এত টাকা মায়াকে বিক্রি করলেও পাওয়া যাবে না। সামান্য একটা লোকের তথ্যের জন্য 2 লাখ টাকা চাইছে এই লোক। আল্লাহ, মায়া এতক্ষণ বুঝতে পারছে এসব নেতা ফেতারা শুধু মায়ার মতন অসহায় মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে টাকা উসুল করে তারপর টাকার পাহাড় বানাচ্ছে। সামান্য একটা মানুষের তথ্যের জন্য কেউ এত টাকা চায়? এত টাকা আমাকে বিক্রি করলেও পাওয়া যাবে না। আমি কিনবো, আপনার হবেন বিক্রি আমার কাছে? আর কিছু না। হৃদের আপত্তিকর কথায় মায়া থমথমে খেয়ে বসে। হৃদের তীক্ষ্ণ দৃষ্টি এড়াতে হাসফাস করে মায়া ফের আপত্তি জানিয়ে মিনমিনিয়ে বলল, আমার কাছে তো এত টাকা নেই, আপনি কমিয়ে বলুন প্লিজ। হুম, কমানো যাবে না। 2 লাখই লাগবে আমার। তবে আপনাকে একটা পরামর্শ দেই। 2টা কিডনি দিয়ে কি করবেন? স্বামীর জন্য একটা কিডনি আমাকে দিয়ে দেন, আমি সেটা বিক্রি করে দেই। আমার 2 লক্ষ টাকাও আসবে, সাথে আপনি আপনার নিখোঁজ স্বামীর তথ্য পেয়ে যাবেন। কি বিক্রি করবেন স্বামীর জন্য নিজের একটা কিডনি? হৃদের কথায় ভাবুক হলো মায়া। কথাগুলোও বেশ যুক্তিসঙ্গত মনে হলো মায়ার কাছে। মায়া আসলেই 2টা কিডনি নিয়ে কি করবে?
একটা কিডনি বিক্রি করে দিলেই তো সমস্যার সমাধান হয়ে যায়। তাছাড়া একটা কিডনি নিয়েও তো মানুষ স্বাভাবিকভাবে চলতে পারে, সেক্ষেত্রে মায়াও বাঁচবে। কিন্তু কথা হলো, একটা কিডনি দিয়ে মানুষ বাঁচে কতদিন সেটাও তো মায়া জানে না। মায়ের আগে সেটা জানতে হবে, তারপর বাকি সবকিছু। মায়া বেশ ভাবুক হয়ে প্রশ্ন করলো হৃদকে। আচ্ছা, একটা কিডনি দিয়ে মানুষ বাঁচে কতদিন? মায়াকে নিজের কথার জালে ফাঁসাতে পেরে হৃদ বাঁকা হাসলো। তীক্ষ্ণ চোখ ঘোরালো মায়ের ভাবুক চেহারার দিকে। দীর্ঘ সময় নিয়ে হাতের মুঠোয় চেপে রাখা কিউব বলটা এবার টেবিলে রাখলো, আর তাতে ছোট্ট শব্দ হলো। কিউবটা টেবিলের উপর রাউন্ড তুলে হৃদ মায়াকে বলল, এই ধরেন, অর্ধাঅর্ধি বছর বাঁচবেন। যেখানে 60 বছর বাঁচতেন, সেখানে এক কিডনি দিয়ে 30 বছর বাঁচবেন। তবে 30 বছরও কিন্তু কম না, হ্যাঁ, অনেক দিন কিন্তু। তাই স্বামীর জন্য একটা কিডনি বিক্রি করাই যায়, কি বলেন? হৃদের কথায় তৎক্ষণাৎ মত বদলালো মায়া। আপত্তি করে বলল, হুম, তাহলে কিডনি দেওয়া যাবে না। কিডনি প্ল্যানিং ক্যান্সেল। অন্য কিছু বলেন থাকলে। কেন, মত বদল করলেন নাকি? এখন আর স্বামীর লাগবে না? হুম, স্বামীকে অবশ্যই চাই, তবে নিজের জীবনের বিনিময়ে নয়। আমার সংসারে পরনারী চাই না। দেখা গেল তাকে খুঁজতে গিয়ে একটা কিডনি আমার চলে গেল। বাকি এক কিডনি নিয়ে স্বামীর সাথে 30 বছর সংসার করার পর আমি মারা গেলাম। সে বাকি 30 বছর পার করার জন্য ধেই ধেই করে আরেকটা বিয়ে করে নেবে। আমি যে তার জন্য জীবন দিলাম সেটা দেখবে না? সব পুরুষ মানুষ একই হয়, এদের বুড়ো বয়সেও কুড়ার ডাক দেয়। তার জন্য স্বামীকে বিশ্বাস করতে নেই, আমিও করব না। সেই জন্য অল্পতে আমাকে মরলে চলবে না। আমি মরলে আমার জায়গায় তার জীবনে ঠিক আরেকজনের জায়গা হবে। আমি যে তাকে খুঁজতে গিয়ে নিজের আয়ু কমালাম সেটা আর সে দেখবে না, বরং সে দেখবে তার নতুন বউ, এবং আমাকে ভুলে দিব্যি সে সুখে সংসার করবে। আর সমাজ দেখানো অজুহাত দিবে যে আমাদের ইসলামের শরীয়তে 4টা বিয়ে বিধান আছে বলে, সেই জন্য তার বউ নিয়ে বলে সে আরেকটা বিয়ে করেছে। আমি জীবিত থাকার অবস্থায় দ্বিতীয় বিয়ে করেনি এমনটা বলে আলগা পিড়িতেও দেখাতে পারে। এই জন্য কিডনির প্ল্যানিং ক্যান্সেল। এর চেয়ে ভালো আমি বরং 2 কিডনি নিয়ে জীবিত থেকে স্বামীর ওপর নজর রাখি। মায়া লম্বা চওড়া কথা হৃদ হতবম্ব হয়ে গেল। সে কখনো ভাবেনি মায়া এতটা গভীরে ভাবে। দুজনের পরিচয় এখনো হয়নি, অথচ না দেখেই হৃদকে সন্দেহ তালিকায় ফেলে দিল তার বউ। তাছাড়া এই মেয়ের কথায় স্পষ্ট সে স্বামীর সংসার করতে চায়। হৃদ বাজিয়ে দেখবে একটু। সংসার করতে চাও? অন্যমনস্ক হওয়া হৃদের কথা প্রথমবারে বুঝল না মায়া। জি। সংসার করতে চান স্বামীর সাথে? মায়া হাসফাস করে দৃষ্টি করল হৃদের থেকে। হৃদ মায়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে বুঝল মায়া হৃদকে উত্তরটা দিতে সংকোচ বোধ করছে। সেজন্য হৃদ মায়াকে অভয় দিয়ে বলল, নির্ভয় বলেন, আমি কাউকে বলবো না। হুম। মায়ার ছোট্ট সম্মতিতে হৃদের ভেতর কাঁপল। সেই কম্পন শক্তপোক্ত হাতেও দেখা গেল, যার তুপে হাতের মুঠোয় থাকা বলটা বেখেয়ালি ছুটে ফ্লোরে পড়ল শব্দ করে। হঠাৎ শব্দে কেঁপে উঠল মায়া। বলটা ঘোরাতে ঘোরাতে কক্ষের এক পাশে গিয়ে ঠেকল। মায়া সেদিকে এক পলক তাকিয়ে হৃদের দিকে তাকাতে চোখাচোখি হলো হৃদের ঘোলাটে অদ্ভুত দৃষ্টির সাথে। মায়ার শরীরে কাঁটা দিল হৃদের অদ্ভুত দৃষ্টিতে চোখাচোখি হতে। মায়া দৃষ্টি নত করল। হৃদ সেইভাবে জিজ্ঞাসা করল, আপনি যে বললেন আপনার স্বামী পূর্ব বিবাহিত, উনি মিথ্যে বলেছেন আমায়। ওনার কোনো বউ নেই। কি করে বুঝলেন? আমার বিশ্বাস সে বিবাহিত না। আপনার বিশ্বাস মিথ্যাও তো হতে পারে। হবে না। এতটা কনফিডেন্স? না, আত্মবিশ্বাস। যদি লোকটা খারাপ হয় তো? খারাপ হবে ভেবেই গ্রহণ করেছি তাকে। হৃদ আর কিছু বলতে পারল না। তার বুক কাঁপছে,
প্রচণ্ড কাঁপছে। হয়তো না চাইতেও অনেক কিছু জেনে গেছে তাই। মায়ের ওপর অনেকক্ষণ দৃষ্টি মেলে চেয়ে থাকলো একইভাবে। তারপর হুট করে বলল, তাহলে এক কাজ করেন, আপনার জায়গায় আপনার স্বামীর একটা কিডনি দিয়ে ডিল ডান করি, কি বলেন? তাকে খুঁজে পেলে তার একটা কিডনি না হয় আমি রেখে দিব, এবং সে 30 বছর পর মারা গেলে তখন না হয় আপনি আমাকে বিয়ে করে নিলেন, কি বলেন? এতক্ষণ যাবৎ হৃদের সহজ ভাষায় মায়াও নরম হয়েছিল, কিন্তু হঠাৎ হৃদকে আগের ভঙ্গিতে ফেরতে দেখে মায়া হতাশ হয়, সে সাথে বিরক্ত। আশ্চর্য, মায়ের স্বামী মরলে এই লোককে কেন বিয়ে করতে যাবে? এই লোক আসলো কোথা থেকে আবার? আপনাকে কেন বিয়ে করব? তো কি করবেন? পরকীয়া চালাবেন আমার সাথে? বাজে কথা কেন বলছেন? পরকীয়া কেন করব? আপনার স্বামীর প্রতি দরদ দেখে আমার আপনার প্রতি একটু একটু ইন্টারেস্ট জাগছে। আপনাকে বিয়ে করা তো সম্ভব না, তবে পরকীয়া চালাতে সমস্যা নেই। ঘরে আপনার জামাই থাকবে, সেই ঘরে আমারও বউ থাকবে। রাতে জামাইকে সময় দিবেন আর দিনে আমাকে। পরকীয় সম্পর্কগুলো তো এমনই হয় নাকি? তারপর আপনার স্বামী যখন মারা যাবে তখন একেবারে না হয় আমাকে বিয়ে করে নিলেন, কি করবেন বিয়ে আমাকে? অসম্ভব। মায়ার নাক মুখ ছিটকে বলা কথাটাতে হৃদ হাসল। মায়াকে উদ্দেশ্য করে ফুরফুরে মেজাজে বলল, কি জানি অসম্ভব কিনা, তবে আমার কেন জানি মনে হচ্ছে আপনার ইজ্জত আমার ইজ্জত, আমার ইজ্জত আপনার ইজ্জত ট্রাইব সম্পর্কে আছে। তাই আমাকে বেশি ভাই ভাই না ডেকে পরকীয়ার স্বামীও ডাকতে পারেন, আমি মাইন্ড করব না। হৃদের অসভ্য কথায় মায়া আর বসে থাকতে পারল না। ঠাস করে উঠে কিছু না বলে চলে যেতে নিয়ে পেছনে ডেকে হৃদ ফের বলল, রাগ দেখালে তো হবে না ম্যাডাম, কাল সকালে আপনাকে আবারও হাজিরা দিতে হবে এখানে। যদি স্বামীর খোঁজ চান তো তবে একা আসবেন অবশ্যই। সকাল 6:33। সাদাসিধা কলেজ ড্রেসে সকাল সকাল রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে মায়া। বসন্তের হালকা উষ্ণ কুয়াশার আবির্ভাব কাটিয়ে পূর্ব আকাশের সূর্যের লাল ছটায় আলোয় আলোকিত পরিবেশ। চট্টগ্রাম মুরাদপুর আবাসিক এলাকা হওয়ায় সকালের পরিবেশটা বেশ শান্ত থাকে এখানকার। কোনরূপ যান্ত্রিক বা মানুষের কোলাহল তেমন থাকে না সাত সকালে। ব্যস্ততা দেখা যায় একটু বেলা গড়ালে। যান্ত্রিক পথযাত্রীদের সঙ্গে সঙ্গে ছাত্রছাত্রীদের যাতায়াত দেখা যায় 8টার মধ্যে। মায়া বাসা থেকে বের হয়েছিল আরো ভোরে, বলতে গেলে 6টার দিকে। বাসা থেকে এই পুরো রাস্তা হেঁটে আসতে মায়ার 15 মিনিট লাগবে। বাকি 17 মিনিট ধরে সে রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকে। দাঁড়িয়ে আছে। মায়া হাতের ফাইলটা চেপে আশেপাশে তাকালো স্বচ্ছ চোখে। রাস্তার দুপাশে দোকানপাটগুলো অনেক আগেই খুলে বসে আছে দোকানদাররা। সকালের বেচাকেনা চলছে সেখানে। রাস্তায় যান্ত্রিক গাড়ি চলাচলও ভালোই দেখা যাচ্ছে। এমন মধ্যমায়া পশ্চিম পাশের রাস্তাটা ধরে ফুটপাতের কিনারায় দাঁড়িয়ে ঠিক হৃদের বাবার অফিসের বিল্ডিংয়ের নিচে। কাল মায়া এই অফিসটায় হৃদের সঙ্গে দেখা করেছিল, আর আজ সেখানটায় দাঁড়িয়ে আছে মায়া। গোটা 17 মিনিট পার হয়ে 18 মিনিটে ঠেকল ওর অপেক্ষার প্রহর। হৃদকাল মায়াকে সকাল সকাল আসতে বলেছিল, কিন্তু কখন আসবে সেই সময়টা বলেনি। সেজন্য মায়া সারা রাত ছটপটে রাতের ঘুম হারাম করে কাক ডাকা ভোরে উঠেই কলেজের জন্য একেবারে রেডি হয়ে চলে এসেছে এখানে। হৃদের সঙ্গে কথাবার্তা শেষ করে আবার সোজা কলেজে চলে যাবে এমনটা মন স্থির করে। আজ মায়া শেষ পরীক্ষা। প্রযুক্তি পরীক্ষাটা দিলেই এই যাত্রায় শেষ হবে। বিগত 2 দিন ধরে মায়ার পরীক্ষাগুলো খারাপ যাচ্ছে, নিখোঁজ স্বামীর চিন্তায়। আজ স্বামীর খোঁজটা নিয়েই পরীক্ষাটা ভালো দেবে মায়া। এত চিন্তার মাঝে মায়া জুইকে ঘুমন্ত অবস্থায় রেখেই
বেরিয়েছে বাসা থেকে। আরিফও ঘুমেছিল। দুজনের কাউকেই বলে আসেনি মায়া। এখন মায়াকে ওরা সকাল সকাল খুঁজলে কি হবে কি জানি। মায়ার খোঁজে না পেলে নিশ্চয়ই টেনশন করবে, কিন্তু মায়া কাউকে বলে আসতে পারেনি। যদি বলে বের হতে চাইতো তাহলে জুই হাজারটা প্রশ্ন করত মায়াকে, যার একটা উত্তরও আপাতত মায়ার কাছে নেই। আবার জুইয়ের সামনে মিথ্যা বলেও মায়া পার পায় না। জুই চট করে ধরে ফেলে মায়ার মিথ্যাটা। সেজন্য মায়া ইচ্ছে করেই জুইকে কিছু না জানিয়ে বেরিয়েছে বাসা থেকে। তবে কলেজে গিয়ে না হয় জুইকে কিছু একটা বলে বুঝিয়ে বলবে। আপাতত মায়া না হয় চুপিসারে নিজের কাজটা শেষ করুক, তারপর না হয় জুই বকা দিলেও শুনে নেবেও। কিন্তু তারপরও কাজটা হোক। তাছাড়া মায়া ওদের বিল্ডিংয়ের পাহারাদার চাচাকে বলে এসেছে সে শ্রেয়াদের বাসায় যাচ্ছে, সেখান থেকে সোজা কলেজে চলে যাবে। এমনটা আরিফ বা জুইকে বলতে, যদি তারা মায়ের খোঁজে আসে তো। মায়া মনে খানিকটা ভয়ে কাজ করলো নিজের দুঃসাহসিকতা নিয়ে। আশেপাশে জড়তায় মেয়ে আবারও তাকালো। রাস্তার পথচারী অনেকেই মায়ের দিকে তাকাচ্ছে। হয়তো মায়া এই সময়ে কলেজ ড্রেসে রাস্তায় দাঁড়িয়ে থাকার জন্য পথচারীদের দৃষ্টির ভিড়ে সে। মায়া হাঁসফাঁস করলো, চোখ ঘুরিয়ে আশেপাশে পরিচিত কাউকে দেখতে পায় কিনা তাই খুঁজলো। যার কাছ থেকে রিদ বা আসিফের খোঁজ করবে এমন কাউকে খুঁজলো। মায়ের মনে হলো সে বোকামি করে ফেলেছে। ভেতরকার অস্থিরতা চেপে রাখতে না পেরে এত সকাল সকাল চলে আসাতে মায়া ভাবলো সে কি করবে, চলে যাবে নাকি আরো কতক্ষণ দাঁড়িয়ে থাকবে। চলে গেলে তো আর বের হতে পারবে না, একেবারে কলেজের টাইম ছাড়া। তখন তো জুই আরিফ ওরা দুজন মায়ার পাশে থাকবে। তখন আর রিদ খানের সঙ্গে মায়ার আলাদা দেখা হবে না, আর না ওর নিখোঁজ স্বামীর তথ্য নিতে পারবে। মায়া ভাবলো আপাতত যাই হোক না কেন সে দাঁড়িয়েই থাকবে, যাবে না কোথাও। এবার মায়াকে যত বাজে দেখায় তো দেখাক, অন্তত আসিফের সঙ্গে দেখা না করে যাবে না ও। মায়ার অযাচিত সময় আরও 5 মিনিট কাটলো দাঁড়িয়ে থেকে। তারপর হুট করেই একই বিল্ডিং থেকে তাড়াহুড়ো নামলো আসিফ, ফর্মাল গেটআপে, কানে ফোন চেপে। হয়তো জরুরি আলাপ সারছে সে। তবে সিঁড়ির গোড়ায় আসতেই পাহারাদার একজন লোক বিল্ডিংয়ের গেট টেনে ধরতেই আসিফকে বের হতে দেখল মায়া। মূলত গেটের শব্দে পেছনে ঘুরেছিল মায়া, যার জন্য আসিফের দৃষ্টি পড়ল এদিকটায়। সকাল সকাল মায়াকে বিল্ডিংয়ের নিচে দাঁড়িয়ে থাকতে দেখে আসিফ দ্রুত কল কেটে এগুলো সেদিকে। কয়েক কদমের দূরত্ব ঘুচিয়ে মায়াকে ডেকে বলল, আরে ভাবি, আপনি এখানে কি করছেন, তাও এত সকালে? আসিফকে দেখে মায়ার চোখ মুখ উজ্জ্বল হলো খুশিতে। কিন্তু আসিফের মুখে ভাবি ডাক শুনল এমনটা মনে হলো মায়ার। প্রথমে অন্যমনস্ক হওয়ায় মায়া ভাবি শব্দটা তেমন লক্ষ্য হয়নি, আবার হয়তো করেছে। কিন্তু আসিফের মতন একজন লোক মায়াকে হুটহাট অবুঝের মতন ভাবি ডাকবে এমনটা শোভা পায় না তাকে। আসিফ লোকটা ভালো, তাই মায়ের মনে হলো সে অযাচিত ভুলে ডাক শুনেছে হয়তো। কিন্তু তারপরও মায়ার নিজের মনের সংশয় কাটাতে আসিফের করা প্রশ্নের উত্তরে সুন্দর হেসে শুধালো, আপনাদের কাছেই এসেছিলাম ভাইয়া। কাল রিদ ভাইয়া বলেছিল ওনার সাথে সকালে দেখা করতে, সেই জন্য আসলাম। আপনি তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছেন ভাইয়া, কোনো কাজে? ততক্ষণে আসিফ মায়ের সম্মুখে এসে দাঁড়ালো, ব্যস্ত গলায় বলল, জি আপু, আমি আপনাদের কাছেই বাইরে যাচ্ছিলাম। ভালোই হলো আপনি চলে এসেছেন। রিদ ভাইকে আপনি 3 তলায় পাবেন। আপনি সিঁড়ি ধরে সোজা 3 তলায় চলে যান। এই বিল্ডিংটা ভাইয়াদেরই, আপনি বরং উপরে যান। ব্যস্ত ভঙ্গিতে পেছনে ঘুরে আসিফ ততক্ষণে গেটের পাহারাদারকে ডেকে উঁচু গলায় মায়াকে সিঁড়িপথে এগিয়ে দেওয়ার জন্য আদেশ করল। মায়ের দিকে ঘুরে মুখোমুখি হয়ে আসিফ বলল, আপনি যান আপু, দারোয়ান চাচা এগিয়ে দিবে।
মায়া একটু আমতা আমতা করে নিজের মনের অযাচিত প্রশ্নটা করেই ফেলল আসিফকে। আসলে ভাইয়া, আপনি কি আমায় একটু আগে ভাবি ডেকেছেন? মায়ের কথায় আমতা আমতা করে বোকা হাসল আসিফ। তখন তাড়াহুড়ো কি বলতে কি বলে ফেলেছিল লক্ষ্য করেনি আসিফ। মায়ের এখন প্রশ্ন করাতে টনক নড়ল, কিন্তু সেটা মুখে প্রকাশ না করে বরং অস্বীকার করলো মায়ের কথার। না আপু, আপনি হয়তো ভুল শুনেছেন। আসিফের কথায় মায়া খানিকটা লজ্জায় পড়ল। ওর অযাচিত প্রশ্নটা এইভাবে করা ঠিক হয়নি। সেজন্য সরি বলল আসিফকে। সরি ভাইয়া, আসলে আমার মায়ের কথা শেষ করতে দিল না আসিফ। এর মাঝেই কথা কেটে অধৈর্য গলায় বলল আসিফ। ইটস ওকে আপু, আমি কিছু মনে করিনি। আপনি ওপরে যান। কথাটা বলে আসিফ আর দাঁড়ালো না মায়ের সামনে। পেছন ঘুরে উল্টো পথে চলল তাড়াহুড়ো। বলা যায় না বেফাঁসভাবে আবারও না ভাবে ডেকে বসে মায়াকে। তখন হৃদ ভাই ওকে আস্ত রাখবে না। মায়া বেশ কয়েকবার আসিফের পেছন ডাকলো, কিন্তু সে শুনল না। বরং দ্রুত পা চালিয়ে বিল্ডিং এর অপর পাশে থাকা গ্যারেজের দিকে গেল। আপাতত গাড়ি নিয়ে হৃদের বলা কাজগুলো দ্রুত সারতে হবে, নয়তো দেরি হলে হৃদ ভাই আরো ক্ষেপে যাবে। তাছাড়া মায়াও চলে এসেছে এতক্ষণে। এবার যদি আসিফ কাজগুলো করতে দেরি করে, তাহলে অবশ্যই শনি নাচবে ওর কপালে। মায়া হতাশায় আসিফের চলে যাওয়ার দিকে তাকিয়ে ঘাড় ঘোরালো বিল্ডিং এর দিকে। পুরো মাথা উঁচু করে দেখলো নাক উঁচু বিল্ডিংটা। এই বিল্ডিংটা কয়তলা হবে? মায়া গুনে দেখতে বোকার মতো মায়া গুনে গুনে 7 তলায় গিয়ে ঠেকলো। মায়া বুঝতে পারলো পুরো বিল্ডিংটা 7 তলা। হৃদ খান থাকেন 3 তলায়। মায়ার কি একা যাওয়া ঠিক হবে কোনো ছেলের বাসায় হুট করে, তাও এত সাত সকালে? মায়া ভাবলো হৃদ খান কি আর একা থাকবে এই বাসায়? অবশ্যই তার পরিবারের কেউ না কেউ থাকতে পারে। হৃদ খানের পরিবারকে তো মায়াকে চেনে, নতুন আত্মীয় হয় ওদের। মায়াকে এত সকালে নিজেদের ফ্ল্যাটে দেখলে নিশ্চয়ই অবাক হবেন তারা। মায়াকে প্রশ্ন করলে সে কি উত্তর দেবে তাদের? কি জন্য মায়া এত সকালে এখানে এসেছে সত্যিটা তো বলতে পারবে না, মিথ্যায় কিছু একটা বলতে হবে। ইতস্তত মায়া হাঁসফাঁস করলো। কি এক বিপদে পড়লো মায়া নিজের নিখোঁজ স্বামীর খোঁজ করতে গিয়ে। জীবন যে কাজ করার ছিল না, সেই কাজগুলো আজকাল করে বেড়াচ্ছে মায়া। বুকের চাপা শ্বাস ছেড়ে মায়া দ্বিধায় নিয়েই বিল্ডিং এর ভেতরের দিকে হাঁটলো। দারোয়ানের দেখানো সিঁড়ি ধরে সোজা 3 তলায় গিয়ে দাঁড়ালো। বেশ হাঁসফাঁস করে জিভ দিয়ে শুকনো ঠোঁট ভেজালো। জড়তার হাতে বেশ সময় নিয়ে পরপর কলিং বেল চাপলো। 1 বার 2 বার 3 বার পরপর বেশ কয়েকবার কলিং বেল চাপলো একটু রয়ে সয়ে। কিন্তু তারপরও কাউকে দরজা খুলতে না দেখে মায়া এবার দ্বিমনা করলো এতবার কলিং বেল চাপাতে। মায়ের মনে হলো সকালবেলা হওয়ায় বাসার সবাই হয়তো এখনো ঘুমে, আর মায়া এই মুহূর্তে তাদের ঘুমে ডিস্টার্ব করছে এতবার কলিং বেল বাজিয়ে। মায়া মনস্থির করে আর কলিং বেল বাজাবে না। সেজন্য সুইচ বোর্ড হতে নিজের হাতটা গুটিয়ে নিতেই খট করে দরজা খুলল কেউ। তবে ওর সামনের দরজা নয়, বরং পেছন ফ্ল্যাটে দরজা খুলে রাশভারী গলায় বলল, এদিকে আসো। মায়া চমকে পিছনে তাকালো। দেখলো হৃদ দরজা ধরে ঘুমন্ত চেহারায়, এলোমেলো চুলে দাঁড়িয়ে। দেখে বোঝাই যাচ্ছে কলিং বেলের চাপে সদ্য ঘুম থেকে উঠে এসেছে সে। মায়াকে এই মুহূর্তে দেখে হৃদ অবাক হয়েছে কিনা তার চেহারা দেখে মায়া ঠাহর করতে পারল না। তাকে স্বাভাবিক মনে হলো মায়ার। তবে মায়ার বেশ চমকিত হৃদের এলোমেলো চুল আর ঘুম জড়ানো চেহারায়। মায়ার মনে হয় এই প্রথম সে হৃদ খানকে দেখল। সে গোছানো নয়, পরিপাটিও নয়, বরং এলোমেলো এক সুন্দর পুরুষকে দেখল, যে দেখতে শুধু আকর্ষণীয় নয় বরং বিপজ্জনক মোহিত। মায়া বিবাহিত না হলে বা স্বামীর জন্য মায়ার মনটা না কাঁদলে এতক্ষণে নিশ্চয় হৃদ খানের এই রূপে গলে পড়ত সে।
তবে মায়া মানতে বাধ্য, লোকটা আসলেই মাত্রাতিরিক্ত সুন্দর আর নজরকাড়া সুদর্শন। হৃদ মায়াকে ড্যাব ড্যাব করে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে সে দরজা ধরেই হালকা কপাল কুঁচকায়। মায়ার অপলক দৃষ্টি ওর মনোভাব বুঝতে দেরি হলো না হৃদের। স্বাভাবিকের ন্যায় হৃদ দরজা ছেড়ে ভেতরের দিকে যেতে যেতে মায়ার উদ্দেশ্যে বলল। ভিতর থেকে দরজাটা লক করে দাও। হৃদ চলে যেতেই মায়ার টনক নড়ল। মনে মনে নিজেকে ধিক্কার দিল হৃদকে বেহায়া নজরে দেখায়। ছি, জীবনের সুন্দর ছেলে দেখেনি মায়া? এইভাবে কারো দিকে তাকিয়ে থাকতে হয়? লোকটা নিশ্চয়ই মায়াকে খারাপ ভাবছে। এমনি এই লোক মায়াকে খারাপ খারাপ প্রস্তাব দেয়, পরকীয়া করতে চায়। এখন মায়ার বেহায়া দৃষ্টিতে লোকটা নিশ্চয়ই মনে করবে মায়া তার রূপে গলে গিয়ে পরকীয়া সম্পর্কে রাজি হয়েছে। মায়া বেশ অসহায় মনে করলো নিজের ভাবনায়। আজকাল ও নিজের সাথে কি হচ্ছে সেটাই ঠাহর করতে পারছে না সে। মায়ের মনে হচ্ছে ও অদৃশ্য কোথাও আটকে গেছে, কেউ ওর ফিলিংস নিয়ে খেলছে, কিন্তু কে তা জানে না মায়া। আর এখানেই মায়া অসহায় হয়ে পড়ে। চাপা দীর্ঘ নিঃশ্বাস ফেলে মায়া হৃদের পেছন পেছন ফ্ল্যাটের ভেতরে ঢুকলো। হৃদের কথা মতো দরজা লাগিয়ে পেছনে ঘুরতে চোখে পড়ল ভিতরকার সাজানো গুছানো সুন্দর একটি ফ্ল্যাট। মায়া অবাক নেত্রে চারপাশে তাকালো। পুরো 3 তলার সমন্বয়ে এই ফ্ল্যাটটি তৈরি। এপাশ ওপাশ দুপাশ মিলিয়ে একটা ফ্ল্যাট এটা, যার জন্য মায়া তখন দুটো ফ্ল্যাট ভেবে বিপরীত পাশের দরজাটাতে কলিং বেল চাপছিল। কিন্তু হৃদ অপরদিকে দরজা খুলেছিল। প্রথম তো বাহির থেকে কেউ বুঝতে পারবে না এখানে দুটো ফ্ল্যাট নয়, বরং একটাতে গড়া। মায়া ভেতরে ঢুকতে ঢুকতে চোখ ঘোরালো বিলাসিতায় ভরপিণ্ড ফ্ল্যাটটির সৌন্দর্যের দিকে। এতে সাজানো গোছানো সুন্দর ফ্ল্যাটটিতে হৃদকে ছাড়া আশেপাশে আর কাউকে চোখে পড়ল না মায়ার। মায়ার চোখ যখন ফ্ল্যাটের আভিজাত্য মাপতে ব্যস্ত, তখন হৃদ মায়ার ধ্যান ভেঙে পুনরায় বলল। এত সকালে আসলে যে? মায়া অল্প চমকে হৃদের দিকে তাৎপর করে তাকালো জড়তার চোখে। জামাই খোঁজে দেশেহারা হয়ে থাকতে না পেরে সকাল সকাল আপনার কাছে চলে এসেছি, তার তথ্য নিতে এটা বলবে মায়া। এটা বললে নিশ্চয়ই হৃদ খান মায়াকে পাগল ছাগল মহিলা ভাববে, আবার জামাই পাগলও বলতে পারে ওকে। তখন বিষয়টা ভালো দেখাবে না বলে মায়া মিথ্যা বলে মিনমিন স্বরে বলল। কাল আপনি আমায় সকালে আসতে বলেছিলেন, কিন্তু কয়টায় আসবো সেটা বলেননি, সেই জন্য আন্দাজে এখন চলে আসলাম। আসলে একটু পর আমার তাড়া আছে তো, তাই 8টায় আমার পরীক্ষা আছে, সেই জন্য এখন না আসলে পরে আর সময় পেতাম না। হৃদ ধীর কণ্ঠে বলল। কিন্তু আমার জানা মতে তোমার পরীক্ষার খাতা দেয় 9:45-এ, আজ শুরু হয় 10টায়, রাইট? মিথ্যা বলে ধরা পড়ে যাওয়ায় মায়া এবারও মিনমিন করলো। তারপর নিজের হয়ে গাইগুই করে ফের মিথ্যা বলে বলল। আমার 8টায় কলেজে একটা কাজ আছে, দ্রুত যেতে হবে বলেই এত সকালে আসলাম। হৃদ নিজের এলোমেলো চুলে দুহাতে ব্রাশ করে পিছনে ঠেলে দিতে দিতে চোখ উঁচিয়ে তাকালো দেয়াল ঘড়ির দিকে। 6:42 বাজে। হৃদের দৃষ্টি অনুসরণ করে মায়াও সেদিকে তাকালো। হৃদ জানে মায়া মিথ্যা বলছে। স্বামীর খোঁজে যে সকাল সকাল তার কাছে চলে এসেছে সেটাও বুঝলো, তবে সে ধরা দিল না। এই মুহূর্তে ধরা দিলেই সমস্যা। এই মহিলা তখন হৃদের সুন্দর একটা মুহূর্তে দারুণ একটা প্ল্যানিং নষ্ট করে দিবে। হৃদ ঘড়ির দিকে দৃষ্টি সরিয়ে ফের মায়ার দিকে তাকাতে চোখাচোখি হলো দুজনের। মায়াও তখন সবে দেয়ালের থেকে দৃষ্টি সরিয়ে হৃদের দিকে তাকিয়েছিল। দুজনের দৃষ্টি মিলাতে মায়া ইতস্ততায় নত মস্তিষ্কের হলো, জড়তার গলায় বলল। বাসায় আর কেউ নেই? আপাতত নেই। মায়া চমকে হৃদের দিকে তাকালো। সে কি মায়া কি ভুল করে একা একটি ছেলের ফ্ল্যাটে ঢুকে পড়েছে? এখন কেউ ওদেরকে একত্রে দেখে নিলে কি হবে? নিশ্চয়ই মায়ের নামে বদনাম উঠবে,
দুই ছেলে মেয়ে একা এক বাসায় থাকায়। তাছাড়া হৃদ খান কেমন না কেমন চরিত্রের, মায়াও ঠিকঠাক জানে না। যদি কোনো মেয়ে ঘটিত বিষয় আজ পর্যন্ত মায়ার জানাশোনা বা চোখের মধ্যে পড়েনি কিছু। তারপর মায়া হৃদ খানকে ভালো বলতে পারছে না। তার কারণ অন্য সব মেয়েদের সাথে হৃদ খান কেমন তা জানা নেই। তবে মায়ার সাথে এই লোক ভীষণ খারাপ। মায়াকে উল্টাপাল্টা কথা বলে, পরকীয়ার প্রস্তাব দেয়, হুটহাট কাছে চলে আসে, আবার বাজে ইঙ্গিতও দেয়, আবার গা ঘেঁষে বসেও পড়ে। এমন লোকের চরিত্র কি ভালো হবে? মায়ার জন্য রিস্ক না? মায়া ভাবল দ্রুত সে হৃদ থেকে তথ্যগুলো নিয়ে চলে যাবে। সেজন্য সোজা কথায় বলল, লোকটার খোঁজ পেয়েছেন? ব্ল্যাক কফি, চিনি ছাড়া, কিচেন ওইদিকে। মায়ের কথার বিপরীতে হৃদ কথাটা বলে আঙুল তুলে ফ্ল্যাটের কিচেনটা দেখালো। মায়া থেকে অনুমতি নয়, বরং আদেশ করলো তাকে কফি করে দেওয়ার। হৃদের কথার মাঝে মায়া তীব্র অধিকার বোধ মনে করলো। কিন্তু কিসের এত অধিকার হৃদের? সম্পর্কে বিয়ান হয় বলে হয়তো। তাছাড়া নতুন মেহমান বাসায় আসলে তাকে দিয়ে কেউ কাজ করায়? উল্টো হৃদ খানের উচিত মেহমান হিসেবে মায়াকে চা নাস্তা করে খাওয়ানো। সেই জায়গায় মায়া এই লোকের জন্য কফি করবে? মায়া অবাক হওয়া সুরে জানতে চাইল। আমি প্রায় 6:45। এত সকালে নিশ্চয়ই খেয়ে আসনি। আপাতত দুজনের জন্য নাস্তা বানাও, আমি ফ্রেশ হয়ে আসছি। অবাকে মায়ার চোয়াল ঝুলে পড়ল। একটার পর একটা অর্ডার। সে কি এই লোকের কাজের মহিলা হয় নাকি তার বউ, যে এত অধিকার দেখিয়ে অর্ডার করলো? মায়া হতবুদ্ধি হয়ে আওড়ালো, তৈলাক্ত খাবার পছন্দ না আমার, সাদামাটা কিছু বানাবে। নিজের কথা শেষ করেই হৃদ ড্রয়িং রুমে পার হয়ে নিজের রুমের দিকে গেল। হৃদকে চলে যেতে দেখে মায়া তাড়াহুড়ো পিছন ডাকলো হৃদকে। আরে এই যে, কোথায় যাচ্ছেন আপনি? আমার কথাটা তো শুনুন। ওই লোকটার খোঁজ পেয়েছেন আপনি? বলুন না। হৃদ মায়ার কথার উত্তর করল না, বরং চলে যেতে যেতে নিজের বাক্যে বলল, কিচেনে সব রাখা আছে, চেক ইট। মায়া হৃদের চলে যাওয়ার দিকে বিস্ময়ে তাকালো। ভারী অদ্ভুত লোক। সাত সকালে ডেকে কাজের মহিলা বানিয়ে দিল। একবার মায়াকে জিজ্ঞাসা পর্যন্ত করলো না সে আদৌ রান্না টান্না পারে কিনা। মায়া হৃদের চলে যাওয়ার দিকে আরও একবার তাকিয়ে হাতের পরীক্ষার সাদা ফাইলটা সোফার টেবিলের উপর রাখলো। হৃদের দেখানো কিচেনে ঢুকতে দৃষ্টি বিস্মিত হলো। বেশ বড়সড় আর সুন্দর গোছানো কিচেন। দেয়ালের ওয়াল ক্যাবিনেটের উপরের জায়গায় জায়গায় ছোট কাগজের টুকরো, নাম লেখা কোথায় কোন জিনিস আছে। মায়া ভ্রু উচালো। বড়লোকই কারবার সারবার। এই হৃদ খানের আরও কয়টা বাড়ি আছে কে জানে। ঢাকা টু চট্টগ্রাম এই নিয়ে মায়া 3টা বাড়িতে গেল। বজ্জাত লোক চট্টগ্রামে এসেও পরিবারের সাথে না থেকে এই খালি বাড়িতে পড়ে আছে। মায়া শুনেছে হৃদ খান নাকি ঢাকার খান বাড়িতেও থাকেন না, আলাদা নিজের বাড়িতে থাকে। এই আলোকে কি এমন দুঃখ থাকতে পারে যে পরিবারের সাথে না থেকে আলাদা বাড়িতে থাকেন? হিংসুটে লোক। আসলে বেশি মানুষ পছন্দ করে না বলেই এমনই সমাজ ছাড়া ছন্ন ছাড়া আলাদা থাকেন। এই লোকে বিয়ে করলেও হয়তো এমন ভবু করে মেয়ে দেখে বিয়ে করবেন, যার মাথার তার ছেঁড়া হবে। সহজ ভাষা উল্টে বুঝবে। আল্লাহ জানা কোন মেয়ের কপাল ফাটাবে যার হৃদ খানের মতন ঘাড়টেরা মানুষ স্বামী হিসেবে জুটবে। মায়া তো এখনই হৃদ খানের বউয়ের জন্য মায়া হচ্ছে। আহারে বেচারি। সেল খুঁজে খুঁজে নুডলসের আয়োজন বের করলো। অল্প ঝালে হাতে হাতে কাজ চালিয়ে নুডলস বানালো। মায়া জানা হৃদ ঝাল খেতে পারে না, একবার শুনেছিল, সেজন্য কম ঝালের আয়োজন করলো। আপাতত নুডলসের থেকে বেশি কিছু মায়া বানাতে পারবে না, কারণ অন্যের বাসায় এসে যা খুশি রান্না করা যায় না, বিষয়টা খারাপ দেখায়। তাছাড়া কিছু রান্না করতে গেলে বেশ সময়ের প্রয়োজন দরকার, যেটা আপাতত মায়ের হাতে কম।
তাছাড়া মায়ের জলদি জলদি হৃদের সঙ্গে কথা বলে বেরিয়ে পড়তে হবে বলেই। এত সময় নিয়ে দুটো মানুষ একই ফ্ল্যাটের দরজা লাগিয়ে থাকাটা ভালো দেখায় না। মায়া রান্না শেষ করে বড় বাটিতে নুডলস ঢেলে ডাইনিংয়ে রাখতে রাখতে হৃদের রুমের দিকে উকি মারল। দরজা এখনো বন্ধ। ছেলে মানুষ এত কি আয়োজন করে ফ্রেশ হয় আল্লাহ জানে। মায়া নুডলসের বাটি রেখে ফের কিচেনে গেল। হৃদের জন্য ব্ল্যাক কফি বানিয়ে ডাইনিংয়ে আসতে আসতে হৃদের মুখোমুখি হলো। ততক্ষণে হৃদ গোসল সেরে সাদা পাঞ্জাবি পরে ডাইনিংয়ে চেয়ার টেনে বসলো। একদম গোছানো আর পরিপাটি হৃদ খান। সকালে ঘুম থেকে ওঠা এলোমেলো হৃদ খান নেই আর। মায়া হৃদের দিকে তাকাতে তাকাতে হাতের কফিটা হৃদের দিকে এগিয়ে দিল। হৃদ কফিটা হাতে নিয়েই মায়ের দিকে তাকিয়ে চুমুক বসালো। এত সকালে নুডলস খাবো? নুডলস ছাড়া আর কিছু বানাতে পারো না? হৃদের কথায় মায়া চেয়ারের পেছনে দাঁড়িয়ে মিনমিন করে বলল, পারি। তাহলে বানালে না কেন? অন্য কিছু বানাতে সময়ের প্রয়োজন, কিন্তু আমাকে তো এখন চলে যেতে হবে, সেই জন্য নুডলস ছাড়া আর কিছু দ্রুত বানাতে পারিনি। হৃদ কিছু বলল না মায়াকে। আপাতত কিছু বলার ইচ্ছা নেই তার। মায়ার অন্য চিন্তা। কাজ সুন্দরভাবে শেষ হলেই হয়। হৃদ হাতের কফিটাতে চুমুক বসাতে বসাতে মায়ের উদ্দেশ্যে বলল। প্লেট সাফ করো। মায়া চমকে গোল গোল চোখে তাকালো হৃদের দিকে। আশ্চর্য, মায়া এই লোককে বেড়ে খাওয়াবে কেন? এই লোকের কে হয় মায়া? কিছুই তো না, অথচ এমন অধিকার দেখাচ্ছে যেন মায়ের উপর সব থেকে বেশি অধিকার এই লোকের। আজব, সামনে রাখা আছে অথচ মায়াকে বলছে বেড়ে খাওয়াতে। মায়া মনে মনে চাইলো হৃদের মুখের ওপর মানা করে দিবে। সে বলবে, আমি আপনাকে বেড়ে টেড়ে খাওয়াতে পারবো না, রেঁধে এনেছি, এবার নিজের হাতে খেলে খান, নয়তো খাওয়া লাগবে না। অথচ মনের কথাগুলো মায়া মনে বলতে পারল না হৃদের কাছে সাহায্য চেয়েছে বলে। মায়া যদি সামান্য বেড়ে খাওয়াতে মানা করে, তাহলে হৃদও মায়াকে ওর নিখোঁজ স্বামীর তথ্য দেবে না বলে। মায়া বাধ্য হয়ে হৃদকে প্লেটের নুডলস তুলে দিয়ে চামচ এগিয়ে দিল। হৃদ নুডলসের প্লেটে চামচ দিতে দিতে মায়ার উদ্দেশ্যে বলল, দ্রুত খাওয়া শেষ করো, মানুষ আসবে। কিসের মানুষ? হৃদের কথায় চমকে মায়া কথাটা বলল। হৃদ তখনও মায়ের দিকে তাকালো না। সে ততক্ষণে নুডলসের চামচে মুখে তুলে ফেলেছে। হৃদের অল্প অল্প কথা মায়াকে মাঝে মধ্যে ভীষণ রাগ দেয়। মায়া উত্তেজনায় হৃদকে ফের প্রশ্ন করবে, তখনই দরজার কলিং বেলে বেজে ওঠে আচানক। মায়া চমকে ভয়ার্ত মুখে দরজার দিকে তাকিয়ে হৃদের দিকে তাকালো। লোকটার কোনো ভাবান্তর নেই, সে চুপচাপ খেয়েই যাচ্ছে। বাসায় কে আসলো? ওদের দুজনকে একত্রে দেখলে কি হবে সেটা টেনশনে মায়া ভয়ে অস্থির হলো। দরজার দিকে তাকিয়ে মায়া অস্থির চিত্তে বলল, কে জানি এসেছে, আমাদের দুজনকে দেখে যদি খারাপ ভাবে। মায়ের কথায় হৃদ বেশ বিরক্ত হলেও মায়ের দিকে তাকালো না, বরং খেতে খেতে ভারী গলায় বলল, আসিফ হবে? সত্যি? হৃদ আর উত্তর করল না। সে আপাতত খাবারটা শেষ করতে চাচ্ছে। পরপর কলিং বেল বাজাতে মায়া ইতস্ততা করে দরজা খুলে দিল। চোখে পড়ল কালকে সেই রাহাত ছেলেটি যে মায়াকে রাকিবের হাত থেকে বাঁচিয়েছিল। মায়া এই ছেলেকে সকাল সকাল হৃদের ফ্ল্যাটের দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে মায়া ভয় পেল। যদি মায়াকে খারাপ মেয়ে ভেবে রাহাত রাকিবকে বলে দেয়, তাহলে রাকিব ভাই নিশ্চয়ই আরিফকেও বলে দেবে। মায়া ভয়াত মুখে রাহাতের হাসি হাসি মুখটার দিকে তাকিয়ে ভীতু গলায় বলল, ভাইয়া আপনি? রাহাতের ছটফট উত্তর আসলো তখনই। হাতের প্যাকেটগুলো মায়ার দিকে এগিয়ে দিতে দিতে বলল, জি ভাবি, আমি আসিফ ভাইয়া আপনার জন্য খাবার পাঠিয়েছেন, নিন। মায়া ভয়ে ভয়ে খাবারের প্যাকেটগুলো হাতে নিতেই রাহাত তারা দেখে চলে যেতে যেতে বলল, আসি ভাবি, কিছু প্রয়োজন হলে ডাকবেন, আমি নিচেই আছি, আসসালামু আলাইকুম। গমগমে পায়ে দ্রুত সিঁড়ি ধরে নিচে নেমে গেল রাহাত। মায়া সেদিকে তাকিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল।
যাক, ছেলেটা মায়াকে খারাপ চোখে দেখেনি। ভয় কাটলো। মায়া দরজা লাগিয়ে ফের ডাইনিংয়ে আসলো। হাতের প্যাকেটগুলো টেবিলের উপর রাখতে রাখতে বলল, আসিফ ভাই খাবার পাঠিয়েছেন আপনার জন্য, নিন। কথাগুলো বলতে বলতে প্যাকেটের ভেতর হতে খাবারের বক্সগুলো খুলে হৃদের সামনে রাখলো। আমার অলরেডি ডান, তুমি শেষ করো। সমস্যা নেই, আমি ঠিক আছি, খাওয়া লাগবে না, আমি কলেজে গিয়ে কিছু খেয়ে নিব। ওকে। হৃদ বিরক্তির কণ্ঠে কথাটা বলল। মায়া বেশ লজ্জিত হলো হৃদকে এইভাবে বলতে দেখে। আরে মানুষ তো দুই একবার এমনিতে সাথে খাওয়ার জন্য, অথচ এই লোক মায়াকে একবারও সাধলো না মায়ার না করাতে। মায়ার তো সত্যি খিদে পেয়েছে। মায়া লজ্জিত হয়ে যেতে নিতে হৃদ পিছন থেকে ডেকে বলে। আমার কথা আছে, বসো এখানে। মায়া ভাবলো ওর স্বামীর বিষয়ে কিছু বলবে, সেজন্য চেয়ার টেনে সঙ্গে সঙ্গে বসে পড়ল হৃদের পাশে। তীব্র আগ্রহ নিয়ে হৃদের মুখের দিকে তাকাতেই হৃদ একটা প্লেটে মায়ের জন্য আসিফের আনা খাবারের বক্সগুলো থেকে খাবার তুলে বেড়ে মায়ের সামনে প্লেট রাখতে রাখতে বলল, লিসেন, আমি ফ্রিতে কিছু করি না, করার ইচ্ছাও নেই। মানব দরদি কিন্তু আমার বাবা, আমি নই। সেক্ষেত্রে বিনিময় ছাড়া কোনো কাজ আমার হাতে ওঠে না। তোমার ক্ষেত্রেও তাই। আমার কাছে সাহায্য চেয়েছো, আমি অবশ্যই করব, কিন্তু তার বিনিময়ে আমাকে দিতে হবে। সোজা কথা বলতে গেলে এক হাতে নিন, অন্য হাতে দিন, মানে হাতে হাতে সম্পর্কের বিষয়টা। কিন্তু তুমি আমার চাহিদা অনুযায়ী পারিশ্রমিক দিতে পারবে না, কারণ তোমার কাছে এত টাকা নেই। নাই থাকতে পারে, ছোট মানুষ তুমি, এত টাকা থাকার কথাও না। সেজন্য আমি অফার করেছিলাম তোমার দুটো কিডনির থেকে একটা কিডনি আমাকে নিয়ে দিতে। আমি তা বিক্রি করে 2 লাখ এমনিই পেতাম, কিন্তু তুমি তাতে রাজি নও, কারণ তোমার ধারণা তুমি মরে গেলে তোমার স্বামী দ্বিতীয় বিয়ে করতে পারে। আসলে এমনটা আমারও ধারণা, বউ মারা গেলে স্বামী আরেকটা বিয়ে করার উচিত। আচ্ছা যাই হোক, তুমি যখন তোমার একটা কিডনি দিতে ইচ্ছুক নও, সেজন্য আমি ভাবলাম তোমার না হয় তোমার স্বামীর একটা কিডনি ডিল ডান করি। আমি তাকে খুঁজে পেলে তার একটা কিডনি আমি রেখে দিব আমার পাওনাদার 2 লক্ষ টাকার দায়ে। এতে তুমিও মরবে না, তোমার সংসারে দ্বিতীয় নারী আসবে না, আমাদেরও পরকীয় সম্পর্কটা থাকলো। তবে ভয় নেই, একটা কিডনি দিয়েও কিন্তু মানুষ বাঁচে, অনেক বছর মরে না। হৃদের মুখে আবারও পরকীয়া প্রস্তাবটা পেয়ে মায়ার নাক মুখ কুঁচকালো। দুনিয়াতে এত সম্পর্ক থাকতে মায়াকে কেন এমন বাজে একটা প্রস্তাব দেয় মায়া বুঝে না। তারপর মায়া এখন গলা উঁচিয়ে হৃদের সাথে তর্ক করতে চাইল না, যেহেতু হৃদ এখন মায়াকে ডেকে নিশ্চয়ই কিছু বলবে। তাছাড়া কিডনি মায়ার যাক বা ওর স্বামীর একই তো কথা, লোকটাকে খোঁজে পেলেই তো হলো। মায়া হৃদের কথায় ঘাড় বেঁকে সম্মতি দিল। মায়া সম্মতি দিতে দেখে হৃদ একটা ভ্রু কুঁচকালো। নারী আসলে সব পারে। স্বামীর কিডনি তার অগোচরে পর্যন্ত বিক্রি করে দিতে পারবে, তারপরও নিজের সংসারে পরনারী চায় না। হৃদ মায়াকে তীক্ষ্ণ নজরে দেখতে দেখতে পাশ থেকে টিস্যু তুলে মুখ মুছল। মায়ের উদ্দেশ্য একই ভঙ্গিতে বলল, আপনি ঘাড় বাঁকালে তো হবে না, ডিল ইজ ডিল। প্রসঙ্গটা আমার 2 লক্ষ টাকার, বুঝলেন? টাকার লেনদেন নিয়ে আমি কাউকে বিশ্বাস করি না। সেজন্য একটু পর আসিফ উকিল নিয়ে আসবে, কিছু কাগজপত্র আপনাকে দিবে, সেগুলো সুন্দর করে সাইন করে দিবেন। কাগজগুলো হলো আমাদের মধ্যকার ডিল হয়েছে সেটার প্রমাণপত্র, বুঝলেন? কাজ হওয়ার পরে আপনি যেন অস্বীকার করতে না পারেন, সেজন্য কাগজ কলমে সাক্ষী আর কি। আরেকটা কথা, উকিলের সাথে মনে হয় একজন কাজীও আসবে। হৃদের কথার মাঝে অস্থির গলায় ফোরন কাটল মায়া। সে কি, কাজী কেন? আগে আমাকে বলতে দেন, তারপর আপনি নিজে মুখ খুলবেন। সরি। আপনি বলেছিলেন আপনাদের বিয়ের কোনো সাক্ষী বা প্রমাণ নেই, এমনকি কাবিননামাও নেই, সব আগুনে পুড়ে ছাই। আসলে আগুনে পুড়ে ছাই হলে কিন্তু বিয়েটা হয়েছিল
সেটা কিন্তু আপনি নিজে মনে অস্বীকার করতে পারবেন না। যদিও মুখে অস্বীকার করেন তাহলে সেটা কিন্তু মহাপাপ হবে। সমাজ সত্যি মিথ্যা যাচাই পরে করবে, কিন্তু এক স্বামী রেখে অন্য স্বামীর ঘর করা কিন্তু ইসলামের নিষেধ, মহাপাপ বলে গণ্য। সেজন্য আমি আপনাকে মহাপাপ থেকে বাঁচাতে চাই, বুঝলেন? শত হোক আপনি আমার সম্পর্কে আত্মীয় হন, তারপর আপনি একজন ছোট মানুষ। সেজন্য ভাবলাম আপাতত আমি না হয় আপনার গার্ডিয়ান হয়ে কিছু দায়িত্ব কাঁধে তুলে নিলাম। কি বলেন? আমার দায়িত্ব নেওয়াতে আপনার সমস্যা আছে? আপনার ভালোর জন্য বলছিলাম। হৃদের কথায় মায়া অসম্মতি জানায়, যার অর্থ ওর কোনো সমস্যা নেই। হৃদ আপাতত ওর হয়ে দায়িত্ব কাঁধে তুলে নিল। হৃদের কূটনৈতিক বুদ্ধির জোর দেখা গেল তখনই। মায়াকে ফের নিজের কথার জালে ফাঁসাতে ফাঁসাতে বলল, তো কাজীর ব্যাপারে যেটা বলছিলাম, আসিফকে পাঠানো হয়েছে উকিল আর কাজী সাহেবকে আনতে। উকিল আমার জন্য আর কি কাজী সাহেব আপনার জন্য ডাকা হচ্ছে। উকিলের বিষয়টা হয়তো এতক্ষণ আপনি বুঝে গেছেন। আমার মধ্যকার ডিলের জন্য কাগজপত্র নিয়ে আসবে। আর কাজী সাহেবকে আপনার জন্য ডাকা হয়েছে কারণ একটু পর আপনার বিয়ে হবে, সেটা রেকর্ড করা হবে। তবে বিয়েটা কিন্তু সত্যি না, মিথ্যা মিথ্যা একটা বিয়ের কাহিনী করতে হবে আর কি। বিয়ে? বিয়ে কেন? শুনেছি আপনার স্বামী নাকি অনেক দ্রুত ক্রিমিনাল টাইপের, খারাপ প্রকৃতির লোক, খালি নিজের স্বার্থ বোঝে। এমন ব্যক্তি কাছে আপনাদের বিয়ের মিথ্যা প্রমাণ জোগাড় করা কিন্তু কোনো ব্যাপার না। চাইলেই টাকা দিয়ে 1000টা মিথ্যা প্রমাণ জোগাড় করতে পারবে। তবে আমার মনে হয় না সে এমন করবে। আমার মনে হয় সে আপনাদের বিয়েটা সমাজের সামনে অস্বীকার করে আপনাকে সারা জীবন ডিভোর্স না দিয়ে ঝুলিয়ে রাখবে। তখন আপনি কিন্তু স্বামীকে ডিভোর্স না দিয়ে দ্বিতীয় বিয়ে করতে পারবেন না। আমাদের ধর্ম কিন্তু সেই স্বীকৃতি নেই। যদি সে আপনাকে মেনে নেয় তাহলে তো সমস্যা নেই, আমাদের এই রেকর্ডের বিয়েটার দরকার হবে না। আর কিন্তু যদি অস্বীকার করে তাহলে অন্তত আজকের বিয়ের রেকর্ডটা কোর্টে শুনিয়ে আপনার পরিবার ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তখন আপনার স্বামী কিছু করার থাকবে না। কাজী যখন বিয়ে পড়াবে তখন সম্পূর্ণটা রেকর্ড করা হবে। কিন্তু বর ছাড়া একা একা কবুল বললে হবে? রেকর্ডে তো ছেলে মেয়ে দুজনেই থাকতে হবে। আমি একা একা কবুল বললে ধরা পড়ে যাব না? ভারী চিন্তার বিষয় তো। এই বিষয়টা আমার মাথায় আসেনি। আপনি একা কবুল বললে তো হবে না, তাই না? যেহেতু প্রমাণের জন্য মিথ্যা বিয়েটা হচ্ছে, সেহেতু ছেলে মেয়ে দুজনের গলার আওয়াজই প্রয়োজন পড়বে। কিন্তু এই মুহূর্তে ছেলে পাবো কোথায়? হৃদ ভাবুক হওয়ার ভান করল। মায়া খানিকটা ভেবে বলল, আসিফ ভাইকে না হয় বলুন আমার সাথে মিথ্যে মিথ্যে কবুল বলতে। মায়ের কথায় হৃদ খানিকটা নড়ে চড়ে বসলো। তার সাজানো গুছানো সুন্দর প্ল্যানিংটাতে কিভাবে জল ঢেলে দিতে চাইছে এই মহিলা। হৃদ অসন্তুষ্ট গলায় বলল, আরে না, আসিফকে দিয়ে হবে না। আসিফ থাক। আচ্ছা, আমাকে দিয়ে হবে না। আপনার এই উপকারটা বরং আমিই করি। দায়িত্ব যেহেতু নিয়েছি, এতটুকু উপকার তো করাই যায়। আচ্ছা, লোকটার তথ্য তো আমি জানি না তেমন। এখন বিয়েতে যদি ওনার পরিচয় দরকার পড়ে তাহলে? আপাতত আমার পরিচয় দিয়ে আপনার মিথ্যা বিয়েটা কমপ্লিট হবে। তারপর আপনার স্বামীর পরিচয় পেলে নতুন করে ভয়েস এডিটিং করে আমার নাম কেটে না হয় আপনার স্বামীর নাম ঠিকানা বসাবো, হবে? মায়া ঘাড় বাঁকা করে সম্মতি দিল। এই মুহূর্তে হৃদকে মায়ের খারাপ মনে হচ্ছে না, বরং ভালোই মনে হচ্ছে। লোকটা মায়ের কত বড় উপকার করতে চাইছে। মায়া বেশ ফুরফুরে মেজাজে নাস্তাটা শেষ করতেই আসিফ কাজী আর উকিল নিয়ে হাজির হলো। পেছন পেছন রাহাতের সঙ্গে রাফিন, সোহান নামক আরও দুটো ছেলে আসলো হৃদ ভাইয়ের বিয়েতে উপস্থিত থাকবে বলে। আবার দেখা যায় তাদের দুজনকে মায়ের পক্ষে সাক্ষী হতে। মায়া হৃদের কূটনৈতিক বুদ্ধির খতিয়ান বুঝতে পারল না, বরং হৃদ মায়াকে ভুলভাল বুঝিয়ে সোফায় গিয়ে বসলো দুজন, তাও দূরত্ব নিয়ে।
উকিল সাহেব মায়ার দিকে বিয়ের রেজিস্ট্রি পেপার এগিয়ে দিতেই মায়া সুন্দর করে সাইন করে দিল। ওহ, মনে করলো কাগজগুলো ওদের চুক্তিপত্রের। মায়ের মুখোমুখি কাজী সাহেব বসা। তিনি মায়ের রেজিস্ট্রি পেপার দেখিয়ে বিয়ে পড়িয়ে দিয়ে চলে গেল। কলেজে ঢুকতে ঢুকতে মায়ের 9টা বেজে গেল। আসিফ হৃদের গাড়ি করে মায়াকে এইটুকু পথ দিয়ে গেল। এতক্ষণে কলেজে বেশ ভালোই আনাগোনা হয়েছে স্টুডেন্টদের। জুই এখনো কলেজে আসেনি, হয়তো একটু পর আসবে। তবে শ্রেয়াকে দেখা গেল কলেজের চত্বরেই। অবাক চোখে মায়ের দিকে তাকিয়েছিল সে। হয়তো বোঝার চেষ্টা করছিল মায়া হৃদের গাড়িতে কিভাবে আসলো। মায়া প্রথমে বুঝল না শ্রেয়ার দৃষ্টির কারণ, কিন্তু তারপরে ঠিকই বুঝলো যখন শ্রেয়া মায়াকে এই নিয়ে প্রশ্ন করলো সে কিভাবে হৃদের গাড়িতে আসলো। মায়া খুব স্বাভাবিক ন্যায় জানালো সে হৃদের সাথে দেখা করতে গিয়েছিল, সেজন্য হৃদের গাড়িতে করে আসা। তবে মায়া বিস্তারিত ভেঙে না বললে শ্রেয়াও বিস্তারিত জানার আগ্রহ দেখালো না, বরং শ্রেয়া যেটা জানার আগ্রহ দেখালো সেটাই হলো। তো হৃদ ভাইকে কেমন লাগে মায়া? দুই বান্ধবী কলেজ ভবনের 2য় তলার করিডোরে দাঁড়িয়ে। পরীক্ষা 10টায়, জলদি আসায় তাই আপাতত ক্লাসের সামনে দাঁড়িয়ে। শ্রেয়ার কথায় মায়া করিডোরের রেলিংয়ে দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে শ্রেয়ার দিকে কপাল কুঁচকে তাকালো। লোহাময় গলায় শ্রেয়ার প্রশ্নটা শুধরিয়ে জানতে চাইল। কেমন লাগে মানে কি? কি বোঝাতে চাইছিস? ঠিকঠাক প্রশ্ন কর, তারপর না হয় উত্তরটা আশা করিস। মায়ার কথায় কিঞ্চিত বিরক্তি হলো শ্রেয়া। তারপরও মায়ার বোঝাতে চেয়ে বলল, ঠিকঠাক প্রশ্নই তো করলাম। ছেলে হিসেবে হৃদ ভাইকে তোর কেমন লাগে? শ্রেয়ার প্রশ্নে মায়ার কুঞ্চিত কপালের ভাঁজ শিথিল হয়। বেশ অবজ্ঞা করেই বলল, কেমন আবার লাগবে? 8-10টা ঠিকঠাক মানুষের মতোই লাগে। তবে ওনার রাগ অহংকারের সাথে সাথে লোকটা একটু বেশি সুন্দর। এত সুন্দর মানুষের বউগুলোর কপাল খারাপ হয়, বুঝলি তো? সুন্দর পুরুষগুলো বউকে ভালোবাসতে চায় না, কারণ তাদের নিজের রূপের অহংকারই শেষ হয় না। সেখানে বউদের রূপ তো ডাল ভাত, বুঝলি? এই সুন্দর পুরুষগুলোর বাহিরে নজর বেশি থাকে। বিয়ের পর পরকীয়ার সম্পর্ক কিন্তু এদের দিয়েই হয়। যদি সবটা আমার ব্যক্তিগত মতামত, তবে এই কারণেই আমার সুন্দর পুরুষে অ্যালার্জি, সহ্য হয় না। আমি তো নিজের জন্য পারফেক্ট কালো পুরুষই নির্বাচন করব, যে আমার রূপে প্রশংসা করতে করতে পঞ্চমুখ থাকবে, সারা জীবন আমার আঁচল ধরে ঘুরবে আর বলবে, বউ আমাকে একটু ভালোবাসো তো। দেখো, তোমার ভালোবাসায় আমি কাঙাল হয়ে যাচ্ছি দিন দিন। ভালোবাসায় এত কৃপণতা করলে চলে বলো? তারপর যেদিন আমি একটু রাগটাগ করব, দেখাবো, সেদিন সে এসে বলবে, বউ ধরো তো, এই পড়া পানিটা খাও, পীর বাবার থেকে এনেছি তোমার জন্য। এই পড়া পানিটা খেলেই তুমি আর রাগটাগ করবে না, বরং আমাকে বেশি বেশি ভালোবাসবে। এটা ভালোবাসার বাসির পড়া পানি, তুমি বরং খাও খাও। মায়ের ব্যক্তিগত মতামত আর স্বামীকে নিয়ে অদ্ভুত সব কথাবার্তায় হতভম্ব হয়ে শ্রেয়া বলে, ভালোবাসার জন্য বুঝি কেউ পড়া পানি খাওয়ায়? এটাও সম্ভব বুঝি? মায়ার তীর গলায় উত্তর আসলো তক্ষুনি, অবশ্যই সম্ভব। সোলমেট বুঝিস? বিবাহিত জীবনে যারা সোলমেট পায় তাদের দেখবি এমন ছোট বড় সব পাগলামই করে বেড়ায় পার্টনারদের জন্য। তাই আমিও আল্লাহর কাছে নিজের জন্য একটা সোলমেট চাই। সে যেমনই হোক, কিন্তু আমার সোলমেট হোক। আমার বিশ্বাস আমি পাবো। আর সেই জন্য সোলমেট হিসাব নিজের জন্য একটা কালো ছেলেকে চাই। নয়তো দেখা যাবে হৃদ খানের মতো সুন্দর কোনো পুরুষ যদি স্বামী হিসেবে কপালে জুটে, তখন জামাই আমার পেছনে পেছনে নয়, বরং আমি জামাইয়ের পেছন পেছন পীর বাবার পড়া পানি নিয়ে ঘুরতে হবে, তার ভালোবাসার বাড়ানো আশায়, বুঝলি তো? মায়ের চিন্তা ভাবনার ধরন সবসময় সবার থেকে অদ্ভুত হয়। যেখানে সবাই নিজের জন্য পারফেক্ট হৃদ খানের মতন জামাই চায়, সেখানে মায়া এমনভাবে হৃদকে অবজ্ঞা করছে যেন হৃদ সুন্দর হয়ে পাপ করে ফেলেছে। মায়ের মতে হৃদের মতন তুচ্ছ জিনিস আর কিছুই হতে পারে না। শ্রেয়া আগ্রহ নিয়ে জানতে চাইল, আচ্ছা ধর,
যদি তোর নিখোঁজ জামাই কোনোভাবে হৃদ ভাইয়ের মতো সুন্দর কোনো পুরুষ হয় তাহলে কি করবি? শ্রেয়ার কথায় মায়া আবারও দৃঢ়তা দেখিয়ে বলল, হবে না। আমার জামাই হৃদ খানের মতো এত সুন্দর হবে না। লোকটাকে আমি সেদিন রাতের আধারে যদিও এত দেখিনি, তবে আমি ওয়ারেন্টি সহ দিয়ে বলতে পারি যে এত সুন্দর হবে না। আমার জামাই লম্বা সম্বা বলিষ্ঠমান কালো কোনো পুরুষ মানুষ হবে, দেখিস, একদম আমার মনের মতো। মায়ের কথায় খানিকটা অসন্তুষ্টি গলা ঝাঁঝালো শ্রেয়া। বিরক্তি নিয়ে বলল, না দেখে এমন ওয়ারেন্টি দিচ্ছিস কিভাবে তুই? যদি সত্যি সত্যি সেই হৃদের মতো সুন্দর কোনো পুরুষ হয় তাহলে কি করবি? জামাই সুন্দর বলে ছেড়ে দিবি? হ্যাঁ। এবার মায়ার গলার দৃঢ়তা নুয়ে আসলো। কণ্ঠ খাদে এনে বলল, এমন ছোটখাটো বিষয়ে জামাই ছাড়লে হবে বলো? শত হলেও বউ হয়ে আমি তার দায়িত্ব নিয়ে বেশি বেশি পীর বাবার পড়া পানি খাওয়াবো, আমি এই আর কি। স্বামীর প্রসঙ্গ আসতে মায়া কেমন গলে গিয়ে পল্টে নিল কথায় কথায়। মায়া কথায় একটা অন্ধ লোকও বলে দিতে পারবে মায়া ওর স্বামীকে কতটা চায়। আচ্ছা, যদি কখনো এমন হয় যে মায়ার ভালোবাসার স্বামী মায়ারই কোনো অপছন্দের মানুষ বের হলো, তখন কি একই ভালোবাসা থাকবে মায়ার, যেমনটা এখন দেখাচ্ছে স্বামীর জন্য? শ্রেয়ার মনে বেশ কৌতূহল জাগলো। আচ্ছা, মায়া তো হৃদ ভাইকে অপছন্দ করে, তাহলে শ্রেয়া কি হৃদ ভাইকে দিয়ে একটা উদাহরণ দিবে মায়াকে? মায়া কি উত্তর দেয় অন্তত জানতে পারবে শ্রেয়া। আচ্ছা মায়া, এমনি ধর, জাস্ট কথার কথা জিজ্ঞেস করছি। হ্যাঁ, যদি এমন হয় তোর নিখোঁজ স্বামী কোনোভাবে তোর অপছন্দের হৃদ খান বের হলো, তাহলে তুই কি করবি এটা জানার পর? মায়া ভাবল না এক মুহূর্ত, চট করে উত্তর দিয়ে বলল, প্রথমত সে হবে না, নো চান্স। তারপরও যদি মনে করতে বলিস তাহলে যেটা স্বাভাবিক সেটাই করব, বিচ্ছেদ। মানে তালাক? হ্যাঁ, তুই যে এখন এত ভালোবাসিস সেটা ভুলে যাব। যদি ভাই ছাড়তে না চায়, ছাড়িয়ে নিব। তারপর ভাইয়ের সাথে থাকবি না? না। মায়ার দৃঢ় গলার কথায় শ্রেয়া বুঝতে পারে মায়ার আসলেই হৃদকে পছন্দ না, কোনোভাবেই না। এজন্য অযৌক্তিকভাবে হৃদ ভাইয়ের উদাহরণটা দেওয়াটা হয়তো শ্রেয়ার ঠিক হয়নি। শ্রেয়া বলল, তোর এত অপছন্দ কেন হৃদ ভাইকে? তাকে অপছন্দ করার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে একটা হলো হৃদ খান কখনো আমার ব্যক্তিগত ওই মানুষটা হিসেবে আমার কল্পনাতে আসেনি। শ্রেয়া বেশ হেসেই উড়িয়ে দেওয়ার মতন করে মায়ার পাশ ঘেঁষে করিডোরের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে বলল, তোর হৃদ ভাইকে পছন্দ না, অথচ আমি তার কাজিন হই। আমার চোখে দেখা কত মেয়ে যে হৃদ ভাইয়ের জন্য মুখিয়ে থাকে। আমি স্কুলে গেলে সিনিয়র আপুরা পর্যন্ত হৃদ ভাইকে চিঠি দিত আমাকে দিয়ে। আমি কখনো ওই চিঠিগুলো হৃদ ভাইকে দিতাম না থাপ্পড় খাওয়ার ভয়ে। রাস্তায় ডাস্টবিনে ফেলে দিতাম আর আপুদেরকে বলতাম হৃদ ভাই ছিঁড়ে ফেলে দিয়েছে। তাছাড়া তুই এখন হৃদ ভাইদের নতুন আত্মীয় হয়েছিস, একটু আশপাশে চোখ ঘুরালেই অবশ্যই দেখবি কত মেয়ে ভাইকে চায়। এমনকি আমার কাজিন হৃদ ভাইয়ের খালাতো বোন শশিয়াপুর ক্রেজি তো তুই এখনো দেখিসনি। বাপরে, দেখলে তুই অবশ্যই শকড হবি। আমি এখন বলবো না, তুই অবশ্য নিজের চোখেই দেখতে পারবি দ্রুত। তাছাড়া আমি যতটুকু জানি হৃদ ভাই আর শশিয়াপুর মধ্যে নাকি প্রেম সম্পর্ক আছে। পারিবারিকভাবে বিয়েও ঠিক, হয়তো সামনে হয়েও যাবে। অথচ তুই বলছিস তোর হৃদ ভাইকে পছন্দ না। তোর জায়গায় আমি হলে তো এমন সুন্দর বিয়ের ওপর ক্রাশ খেয়ে তার প্রেমে উষ্টা খেয়ে পড়তাম সেই কখন। কিন্তু তুই তো ইন্টারেস্টই দেখাচ্ছিস না। হৃদের প্রেম ভালোবাসা সম্পর্কে কথা শুনেও মায়ের তেমন ভাবান্তর হলো না, বিষয়টা পাত্তাই দিল না। যেহেতু হৃদকে ওর পছন্দ না, তাই হৃদের প্রেম বা বিয়ে নিয়ে ওর মাথা ব্যথা নেই। মায়া হৃদের প্রেমের সম্পর্কটা স্বাভাবিকভাবেই ধরে নিয়ে বলল, বিষয়টা আসলে ইন্টারেস্টেড নয়,
বিষয়টা ভালোবাসার। হৃদ খান আমার জীবনে আসার আগে থেকেই আমি বিবাহিত ছিলাম এবং ততদিনে নিখুঁত স্বামীকে মন দিয়ে ও বসে আছি। সেই জন্য আমার কখনো ওই প্রেম প্রেম চোখে হৃদ খানকে বা অন্য কোনো ছেলেকে দেখা হয়নি। 8-10টা সাধারণ মানুষের মতোই হৃদ খানকে দেখে এসেছি। যদি আমি বিবাহিত নাই হতাম তখন হয়তো সুন্দর বিয়াই হিসাবে হৃদ খানের রূপে গলে পানি পানি হতাম। কিন্তু আফসোস, আমি অলরেডি একজনের প্রেমে গলে বসে আছি, সেখানে অন্য কেউ ঢোকার নো চান্স বেবি। মায়ের পরীক্ষা শুরু হয় 10টায়। স্বাভাবিকের ন্যায় জুয়ের হাতে বকাঝকা শুনতে হয়েছিল মায়াকে। কিন্তু শ্রেয়ার সাথে মায়া সকালে বের হয়েছিল, এমনটা শ্রেয়া বলায় এই যাত্রায় বেঁচে যায় মায়া। নয়তো আজ জুই মায়ার নামে বিচার তুলত আরিফের কানে। দিন দিন মায়া কেমন বেপরোয়া আচরণ করছে স্বামীর খোঁজে, যেটা মায়ের জন্য মোটেও ঠিক নয়। এই তো এখনো মায়া এক অপ্রত্যাশিত কাজ করে বসলো। পরীক্ষা চলাকালীন কি মনে হওয়াতে তাড়াহুড়ো করে মায়া খাতা জমা দিয়ে বের হয়ে গেল সবার আগে আগে। অথচ পরীক্ষা তখনও ঘন্টাখানেক সময় বাকি আছে। ক্লাসের সবাই পরীক্ষা দিচ্ছে আর মায়া তাড়াহুড়ো করে স্যারকে খাতা জমা দিয়ে ফাইল নিয়ে বের হয়ে গেল অসুস্থতার দোহাই দিয়ে। অথচ জুই জানালা দিয়ে ঠিক দেখছে মায়া দৌড়ে কলেজের গেট দিয়ে হন্তদন্ত হয়ে বেরিয়ে যাচ্ছে। জুইয়ের রাগে দাঁতের দাঁত পিষল। কাল কোচিং থেকে আর আজ পরীক্ষা হল থেকে মায়া বেরিয়ে গেল অসুস্থতার বাহানা দিয়ে। নিশ্চয় মায়া কোথাও কিছু ঝামেলা পাকাচ্ছে, নয়তো এমন অদ্ভুত আচরণ কেন করবে? জুইয়ের সন্দেহ বাড়ে। পরীক্ষা শেষ করেই যে জুই মায়াকে ধরে বেঁধে সবকিছুর প্রশ্ন করবে, জানতে চাইবে মায়া কেন দুদিন ধরে এমন অদ্ভুত আচরণ করছে, কেন পরীক্ষাগুলো খারাপ করছে ইচ্ছাকৃতভাবে। মায়া হন্তদন্ত হয়ে রিকশা চড়ে বসলো হৃদের ফ্ল্যাটের উদ্দেশ্যে। মায়া অস্থিরের ন্যায় ছটফট করছে রিকশায় বসে। মায়া এত বড় কুৎসিত কাজটা কিভাবে করলো? নিজের স্বার্থের জন্য স্বামীকে খুঁজতে গিয়ে তারই একটা কিডনি বিক্রি করার অনুমতি দিয়ে আসলো হৃদ খানকে। এটা অন্যায় থেকেও জঘন্য পাপ হয়েছে মায়ার। কাউকে ভালোবাসলে তার ক্ষতি করা যায় না, শুধু ভালো রাখার দোয়া করা যায়। মায়াও তো ওর স্বামীকে ভীষণ ভালোবাসে, তাহলে লোকটার এত বড় ক্ষতি কিভাবে করলো মায়া? ওর বুক কাঁপলো না? মায়া কি আদৌ ওর স্বামীকে ভালোবেসেছে? যদি ভালোবাসতো তাহলে এমনটা মায়া কখনো করতে পারত না ওর স্বামীর অগোচরে। তীব্র অপরাধবোধে মায়া রিকশার মধ্যেই বসে ঝরঝর করে কেঁদে উঠল। যে লোকটাকে ও এখনো দেখেনি পর্যন্ত, সেই লোকটাকে কত বড় বিপদে ফেলে দিল মায়া। সোজা কিডনি বিক্রি করে দিল তার অগোচরে। মায়া কি আদৌ ভালো বউ? ওর মতন জঘন্য বউ কেউ হতেই পারে না এই দুনিয়াতে। মায়ার সর্বোচ্চ নিকৃষ্ট বউ হলো ওর স্বামীর। মায়ার হঠাৎ কান্নায় রিকশা চালক চমকে পেছনে তাকান। গাড়ির গতি কমিয়ে মায়াকে তিনি কিছু জিজ্ঞেস করতে চাইলে মায়া চোখ মুছতে মুছতে রিকশাওয়ালার উদ্দেশ্যে বলল,